এখান থেকেই হাতে পাবো সেই পারমিট যেটা আমাদেরকে নিয়ে যাবে বোমলার পথে। তো দেখো ট্যাঙ্ক ব্যাগের অবস্থাও দেখো, পুরো বরফ জমে গেছে। এই বরফেরই নিচে লুকিয়ে আছে সেই সময়ের চিহ্ন, সেই লড়াইয়ের প্রতিধ্বনি। চারিদিকে অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে, কুয়াশা, চারিদিকে জল জমে গেছে। কথা বলতে বলতে হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ, হালকা একটা ধাক্কা। কিন্তু তখন আমি একদমই বুঝতে পারিনি সেটা কি, কারণ এই ঠান্ডায় এতগুলো গিয়ার পরে বাইকের ছোটোখাটো কিছু অনুভব করা প্রায় অসম্ভব হয়ে যায়। এই কনকনে ঠান্ডায় গরম পাওয়ার কোনো উপায় নেই, আর তখন শেষ ভরসা বাইকের ইঞ্জিন। এটা যেন একটা ভেজা কাপড়, চিপে ধরলেই জল বেরিয়ে আসছে। ডাউন হিলে গাড়ি নামানোর সময় কিন্তু ব্রেকের ইউজ খুব কম, ম্যাক্সিমামটাই কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ের ওপরে গাড়ি নামাতে হবে। সো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রে এত বৃষ্টি হচ্ছিলো যে ব্লগটা শেষ করতে পারিনি। আর আজকে সকাল হয়েছে কিন্তু বাইরে প্রচণ্ড হেভি রেনফল হচ্ছে। এখন চেষ্টা করছি আমরা বাইরে বেরোনোর, দেখা যায় যদি বৃষ্টিটা একটু কমে, কারণ নাহলে বোমলাতে অক্সিজেন লেভেল অনেক কম হবে। রেডি হয়ে গেছি, বৃষ্টির আওয়াজ যতদূর কম পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে না বাইরে। একবার গেছিলাম, দেখুন ঝাঁটাঝুঁটি বৃষ্টি হচ্ছে, কারণ এখানে যদি একবার ভিজে যাই ওখানে গিয়ে মানে সার্ভাইভ করা ইম্পসিবল। এখন আমরা আছি হচ্ছে ভাজারা হোটেলে। আর কালকে রাত্রে আপনার বৃষ্টির মধ্যে এখানেই ইনস্ট্যান্ট ঢুকে বুক করেছিলাম, কারণ আজকে টুরিস্টের পরিমাণটা একটু কম আছে। তো বেসিক্যালি তোমরা যদি চাও, এটা কিন্তু পারমিট করার পরে ওয়ান অনলি একদমই পাশে, আর আগে থেকে বুক করলে তো কোনো অসুবিধাই নেই। আর এই ভাই আছে এখানে, হ্যালো। তো তোমরা চাইলেই এখানে বুক করতে পারো। আর এই কার্ডের ডিটেলস উনি আমাকে দিয়ে দিলেন সমস্ত, আমি ওটার ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। আর হয়তো দেখো ভিডিওর কোথাও একটা আসছে। অনেকক্ষণ ধরে আমরা শুধু অপেক্ষাই করছি। রেনকোট পরে সব কিছু রেডি, গাড়ির প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট, তবুও যেন বেরোনোর অনুমতি দিচ্ছে না প্রকৃতি। মনে হচ্ছিল আজ বুঝি আমাদের যাত্রা শুরুই হবে না, কারণ আকাশে আজ রাজত্ব করছে বরুণদেব। বৃষ্টি থামার কোনো ইচ্ছেই নেই তার। বাট প্রতিটা ট্রিপেই এমন একটা সময় আসে যখন অপেক্ষা না করে রাস্তায় নামতেই হয়। আর ঠিক সেই মুহূর্তটাই এখন। বৃষ্টি একটু কমেছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম এই ভেজা রাস্তায় একটা নতুন অ্যাডভেঞ্চারের দিকে। এখন এখান থেকে আমাদের গন্তব্য তাওয়াং ওয়ার মেমোরিয়াল। সেখান থেকেই আমরা কালেক্ট করব সেই গুরুত্বপূর্ণ পারমিট, যেটা ছাড়া এগোনো সম্ভবই নয়। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখান থেকেই হাতে পাবো সেই পারমিট যেটা আমাদেরকে নিয়ে যাবে বোমলার পথে। সব কিছুই ঠিকঠাক, প্ল্যান একদম সেট, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। সামনের রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা ঘোড়া। আর ব্যাপারটা এমন না যে ওরা সিম্পলি দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে এমন অ্যাটিটিউড নিয়ে যেন বলছে আজকে কেউ যাবে না। আমরা তিনজন বাইক নিয়ে দাঁড়িয়ে একদম চুপচাপ, কারণ আমরা সবাই জানি ঘোড়ার সামনের দিকটা যতটাই ইনোসেন্ট, পেছনের দিকটা ঠিক ততটাই ডেঞ্জারাস। একটা লাথি আর পুরো ট্রিপটাই মেমোরি হয়ে যাবে। তাই কেউই রিস্ক নিতে চাইছি না। মুহূর্তটা একদম ফানি বাট ইকুয়ালি টেন্স। শেষমেশ দেরি না করে আমি এগিয়ে গেলাম। ওয়েদারের অবস্থা সত্যিই খুব খারাপ। শুধু বৃষ্টি না, এটা যেন একবারে এক্সট্রিম লেভেলের রেইনফল। মাঝখানে কিছুক্ষণের জন্য কমেছিল, মনে হয়েছিল হয়তো এখনই সব ঠিক হয়ে যাবে, আবার শুরু হয়েছে। আর এবারে আরও জোরে। ওয়াই জাংশন 21 কিলোমিটার আর বুমলা পাস এখনও প্রায় 33 কিলোমিটার মতো বাকি। ক্যামেরায় হয়তো পুরোটা ধরা পড়ছে না, কিন্তু বাস্তবে এই বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। প্রতি সেকেন্ডে মনে হচ্ছে পাহাড়গুলো যেন নড়ে উঠছে, কারণ এমন বৃষ্টিতে যে কোনো সময় নামতে পারে ল্যান্ডস্লাইড। একটা ভুল সিদ্ধান্ত আর সব কিছু শেষ। আমরা এখনও জানি না এই অবস্থায় ওপরের দিকে যাওয়াটা ঠিক হচ্ছে না ভুল। হয়তো এই খারাপ আবহাওয়ার জন্যই আজ এখনও মানুষের ভিড় অন্য দিনের তুলনায় অনেকটাই কম। না কোনো কোলাহল, না কোনো ট্যুরিস্টের ভিড়, চারপাশে শুধু বৃষ্টি আর পাহাড়। একটা অদ্ভুত নীরবতা, যেন সুন্দরও আবার ভয়ঙ্কর। মনে হচ্ছে আমরা যেন একদম একা এই বিশাল পাহাড়ের মধ্যে। বুমলা যাওয়ার পথে তোমরা যদি একটু খেয়াল রাখো, তাহলে খুব সহজেই দেখতে পাবে রাস্তার বাঁ দিকে আজও দেখতে পাওয়া যায় 1962-র কিছু কেমোফ্লাজ বাংকার। চারপাশের প্রকৃতির সাথে এত সুন্দর কেমোফ্লাজ করা আছে যে তোমরা যদি অ্যালার্ট না থাকো তাহলে কিন্তু খুব সহজেই মিস হয়ে যাবে। এই রাস্তাগুলোকে খুব একটা হালকাভাবে নিলে কিন্তু ভুল হবে, কারণ এগুলোকে দেখতে যতটা সুন্দর আসলে ঠিক ততটাই বিপজ্জনক।
পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই সরু পথগুলোতে একবারে হয়তো একটা বড় গাড়ি খুব কষ্টে পাশ কাটাতে পারে। একদিকে পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, একটা ছোট্ট ভুল আর সব কিছু বদলে যেতে পারে। তাই এখানে ড্রাইভ করার সময় একটুও তাড়াহুড়ো নয়, শুধু ধৈর্য আর সতর্কতা। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিরে তৈরি একটা আঁকা বাঁকা জিগজ্যাগ রাস্তা, দেখতে যতটা সুন্দর, চলার জন্য ঠিক ততটাই কঠিন। এই রাস্তার প্রতিটি মোড় একটা নতুন চ্যালেঞ্জ, আর সেই পথ ধরেই আমাদের পৌঁছতে হবে আমাদের গন্তব্যে। এই মুহূর্তে আমাদের বাঁ দিকে রয়েছে পিটিএসও, আর ঠিক তার পাশ দিয়েই প্রকৃতির নিজের মতো করে একটা ছবি এঁকেছে। দূরের পাহাড়গুলো পুরোটাই ঢেকে গেছে মেঘে, বৃষ্টি এখনও থামেনি, একটানা পড়েই চলেছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেই একটা আলাদা রকমের সৌন্দর্য লুকিয়ে রয়েছে। সব কিছু একটা ঝাপসা, একটু রহস্যময়। মনে হচ্ছে আমরা যেন কোনো বাস্তব জায়গায় নয়, একটা স্বপ্নের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি বলতে এখনও আমি আমার লোন রেঞ্জারের যে মাইনাসের গ্লাভসটা আছে, যেটা লাদাখে ইউজ করেছিলাম, ওই গ্লাভসটা এখনও বের করিনি, কারণ ওটা একবার ভিজে গেলে তারপর শুকানো কিন্তু প্রায় অসম্ভব। আর এই আবহাওয়ায় ভেজা গ্লাভস মানে কিন্তু অনেক বড় সমস্যা, তাই ওটা এখন আমার লাস্ট অপশান। কিন্তু এই ঠান্ডায় হাতের অবস্থা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি আর কনকনে ঠান্ডা মিলিয়ে আঙুলগুলো যেন ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তবে বহুদিন আগে একটা আর্মির বন্ধুর থেকে একটা ট্রিক শিখেছিলাম। হাত যদি ভিজে যায় আর ঠান্ডা যদি অসহ্য হয়ে ওঠে, প্রথমে হাতটাকে যত সম্ভব শুকনো করে মুছে নিতে হবে, তারপর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে আবার গ্লাভস পরে নিতে হবে। হয়তো পুরোটা আরাম দেবে না, কিন্তু অন্তত আরও কিছুটা সময় এই কষ্ট সহ্য করা যায়। এই ছোট জিনিসগুলোই এই কঠিন যাত্রায় পার্থক্য করে দেয়। আর বাকি শরীরটা ওয়াটারপ্রুফ গিয়ারে মোটামুটি সেফ আছে। পায়েও এবারে একটা নতুন শুজ কাভার ইউজ করছি, আর সত্যি বলতে এটা কিন্তু দারুণ কাজ করছে। অন্যান্যবার আমি গামবুট ইউজ করি, বাট এবারে এটা ট্রাই করছি, ওজনও অনেকটাই হালকা, প্লাস ওয়াটারপ্রুফ, দারুণ কাজ দিচ্ছে। বাইরে যতই বৃষ্টি হোক, ভেতরে এক ফোঁটা জল ঢুকছে না। রাস্তাটা শুধু চড়াই হচ্ছিল, এটাই চ্যালেঞ্জ ছিল না, এর সাথে সাথে ওয়েদারের অবস্থা ক্রমশ খারাপ হয়ে উঠছিল। আর সত্যি বলতে কোনো একটা ভিডিও ঘরে বসে দেখা আর সেই জায়গায় দাঁড়িয়ে ওই আবহাওয়াটাকে ফেস করা, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক বড়। হয়তো ক্যামেরায় সব কিছু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরা কখনোই পুরো বাস্তবটাকে তুলে ধরতে পারে না। আমি জানি না আমি ঠিক কতটা শব্দ দিয়ে বোঝাতে পারছি, কিন্তু সত্যিটা হলো এই মুহূর্তে যেটা আমি নিজের চোখে দেখছি, সেটা অনেক বেশি কঠিন, অনেক বেশি রাফ আর অনেক বেশি বাস্তব। জয় ভোলে, হর হর মহাদেব, জয় শিব শম্ভো। বরফ পড়েছে, সব পাহাড়ে বরফ পড়েছে। আহো, অবশেষে আমরা এসে পৌঁছালাম ওয়াই জাংশনে। সামনে তাকাতেই চোখে পড়লো বরফে ঢাকা পাহাড়। ওয়েদারের অবস্থা এতটাই খারাপ যে এখন বরফ পড়াও শুরু হয়ে গেছে। হয়তো আর একটু এগোলেই আমরা সরাসরি স্নোফলের মধ্যে ঢুকে পড়ব। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে বাস্তবের কষ্ট। বৃষ্টি এখনও থামেনি, আর ঠান্ডায় হাতের অবস্থা একেবারে অসাড়। এই জায়গাটাকেই বলা হয় ওয়াই জাংশন। এখান থেকেই রাস্তাটা ভাগ হয়ে যায় তিনটে আলাদা গন্তব্যের দিকে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, তিনটে আলাদা গন্তব্য। কারণ আমরা এটাকে দুটো মেন জায়গা হিসেবেই জানি, বাট এখানে কিন্তু তিনটে আলাদা রাস্তা আছে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সাঙ্গিস্তার লেক বা মাধুরী লেকের দিকে, যেদিকে আমরা যাচ্ছি এখন, কারণ ওখানেই আগুন পাবো আমরা। আর ডান দিকের রাস্তাটা সোজা নিয়ে যায় আমাদের মূল গন্তব্যে বুমলা পাসের দিকে। আর এই দুই রাস্তার মাঝেই খানিকটা রাস্তা আছে, যে রাস্তাগুলো চলে যাচ্ছে আরও ভেতরের দিকে। সেখানে কিন্তু সিভিলিয়ানদের যাওয়া নিষেধ, এটা মূলত আর্মিদের জন্যই। তাই এখান থেকে মেনলি দুটো রাস্তা যাচ্ছে, একটা সাঙ্গিস্তার লেকের দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে বুমলা পাসের দিকে। এই আবহাওয়ায় একটা জিনিস খুব পরিষ্কার, সময় আমাদের পক্ষে নেই। ওয়েদারের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, আর যে কোনো মুহূর্তে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা একটা সিদ্ধান্ত নিলাম, প্রথমে যাব বুমলা পাস। কারণ যদি কপালে থাকে তাহলে আজই পৌঁছতে হবে সেখানে, আর যদি দেরি হয়ে যায় হয়তো আর সুযোগই পাবো না। বরফ পড়া শুরু হলে এই রাস্তাগুলো কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, আর তারপর খুলতে খুলতে কিন্তু 2-3 দিন সময় ইজিলি লেগে যায়।
তাই মাধুরী লেক বা সঙ্গীতসার লেক ওটাকে আপাতত রাখলাম সেকেন্ড অপশন হিসাবে। আগে আমরা যাব বুমলা, তারপরে ফেরার পর যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলেই ঘুরে যাব ওদিকে। এই মুহূর্তে আমাদের সামনে শুধু একটাই লক্ষ্য, বুমলা। খানিকক্ষণ আগেই আমরা আর্মিদের সাথে কথা বললাম, ওনারা বললেন সামনেই আগুন পাওয়া যাবে। এই কথাটাই যেন এই মুহূর্তে সবচেয়ে বড় স্বস্তি, কারণ এখন আমাদের সবথেকে বেশি যেটা দরকার একটু উষ্ণতা। আর সামনে একটু এগোতেই আমরা পেয়ে গেলাম একটা খুব সুন্দর ক্যাফে, যার নাম গান পাউডার ক্যাফে। এটা কিন্তু পুরোটাই কন্ট্রোল বাই ইন্ডিয়ান আর্মি। এই বুমলা পৌঁছানোর চক্করে সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম গরম কিছু খেতে খেতে যদি একটু রেস্ট নেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। তো এখন একটু ব্রেকফাস্ট আর তারপর আবার রাস্তায় নামা। সো আলটিমেটলি এখান থেকে একটা ওয়াটারপ্রুফ গ্লাস কিনলাম, খানিকখানি ঝেলে দেবে। ব্রেকফাস্ট করতে করতেই পরিস্থিতি আবারও বদলে গেল, ওয়েদার আরও খারাপ হয়ে উঠল। সামনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে ভিজিবিলিটি প্রায় জিরো। একটু সামনের দিকে তাকাও, কয়েক কদম দূরে কি আছে সেটাও দেখা যাচ্ছে না। এর মাঝেই আমরা আর্মি ক্যান্টিন থেকে নিয়ে নিলাম কিছু জরুরি জিনিস, এই উইন্টার গ্লাভসগুলো, কারণ আমার আগের যে প্রো বাইকারের গ্লাভসটা ছিল ওটা কিন্তু একদম ভিজে চপচপে। এখন ভরসা এই নতুন গ্লাভসের ওপরই, দেখা যাক এটা দিয়ে কতক্ষণ টিকে থাকা যায়। ঠিক তখনই আর্মির একজন জওয়ান আমাদের দিকে এগিয়ে এসে বললেন, দাদা এখানে বেশিক্ষণ থামবেন না, ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে, আর হয়তো খানিকক্ষণের মধ্যেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। কথাগুলো খুব সাধারণ শোনালেও তার ভেতরে লুকিয়ে ছিল একটা স্পষ্ট সতর্কবার্তা। সময় কিন্তু খুব কম আর সামনে অনেকটাই রাস্তা। এখান থেকে বুমলা পাসের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। শুনতে মাত্র 18 কিলোমিটার হলেও এই পাহাড়ি রাস্তায় এই খারাপ ওয়েদারে এই 18 কিলোমিটারও কিন্তু খুব একটা সোজা হবে না। এতক্ষণে সেটা খুব ভালোভাবেই টের পেয়ে গেছি। চারিদিকে অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে, খুব অবস্থা, চারিদিকে জল জমে আছে। এই গ্লাস পরে গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে, পেছনে অনেকটাই অসুবিধা হচ্ছে, তাও খুব আস্তে আস্তে যেতে হবে। চোখে হাতে চলে এসেছে, বিকলই চোখে হাতে চলে এসেছে। সবাইকে আমি একটাই কথা বলবো, আমার কাছে একটা ইস্যু ছিল যে আমাদের ছুটি ছিল না, তবে যারাই আসছে না কেন বুমলা প্লিজ একটু বর্ষাটা দেখে এসো, কারণ শুধু বড় আলাদা জিনিস, কিন্তু যদি এরকম হয়। কথা বলতে বলতে হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ, হালকা একটা ধাক্কা, কিন্তু তখন আমি একদমই বুঝতে পারিনি সেটা কি, কারণ এই ঠান্ডায় এতগুলো গিয়ার পরে বাইকের ছোটোখাটো কিছু অনুভব করা প্রায় অসম্ভব হয়ে যায়। আর ঠিক তখনই পেছন থেকে গৌতম চিৎকার করে উঠল, অনিমেষ দা তোমার ফোনটা পড়ে গেছে। এক মুহূর্তে সব কিছু থেমে গেল। তখনই বুঝলাম ওই আওয়াজটা আসলে কি ছিল। হ্যাঁ নামতে হবে, হাত পাবে না, হাত পাবে না, গ্লাভস পরে আছে, ধরতে পারবে না। আমি তোমার গাড়িটা ধরছি, ধরেছি 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 ধরেছি, ভাগ্যিস দেখলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেতে দেখছি বলটা ধরো, আমি সাইজটা করে নিই, কিছুই হবে। এই জার্নিতে একটা জিনিস খুব পরিষ্কার, যদি তোমার পেছনে ঠিক মানুষটা থাকে তাহলে অনেক বড় বিপদই এড়ানো যায়। এই জার্নিটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানেই যাও, যাই করো না কেন, বিশেষ করে যখন তুমি এমন কোনো একটা অ্যাডভেঞ্চারে বেরোচ্ছ যেখানে জীবন আর মৃত্যু একদম পাশাপাশি চলে, সেখানে তোমার রাইডিং পার্টনারটা কাকে বেছে নিচ্ছ সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ঠিক মানুষটা যদি তোমার সাথে থাকে তাহলে বিপদের মাঝেও একটা সেফটি থাকে, আর ভুল মানুষ হলে
সহজ পথও কঠিন হয়ে যেতে পারে। তাই রাস্তায় নামার আগে গন্তব্যের মতোই তোমার সঙ্গীটাকেও বেছে নিও একটু ভেবেচিন্তে। মধ্যমগ্রাম, ঠিক আছে থ্যাংক ইউ আটটা ওয়েস্ট বেঙ্গল পাস, ওয়েস্ট বেঙ্গল নাম্বার আমাদের ওখান থেকে। কি জানি আজকে প্রকৃতি কিসের ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো আর সাধারণ নেই, এগুলো এখন ঠিক তীরের মতন তির্যকভাবে সোজা গায়ে এসে আঘাত করছে। হাওয়ার সঙ্গে মিশে প্রতিটা ফোঁটা যেন আরও ধারালো হয়ে উঠেছে। চারপাশে তাকালেই বোঝা যায় পাহাড়ের বুক চিরে জল নামছে অবিরাম, যেন প্রতিটা দিক থেকে নেমে আসছে ছোট ছোট জলপ্রপাত। এই দৃশ্যটা শুধু সুন্দর না, ভয়ঙ্করও। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের রূপ বদলে ফেলেছে। কি জানি আজ শিব ঠাকুর রেগে গেছেন কিনা। চারিদিকে এমন একটা তাণ্ডব যেন সব কিছু মুহূর্তে ভেসে যাবে, সব কিছু মুছে যাবে। এই মুহূর্তে আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি, এই জায়গায় আমরা সত্যিই খুব ছোট। ও মাই গড, স্নোফল বরফ পড়ছে, এত ঠান্ডায় জলটিতে বৃষ্টি আসলে বরফ। একটা সময় ছিল যখন বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গায়ে আঘাত করছিল, কিন্তু এখন সেই ফোঁটাগুলো আর বৃষ্টি নেই। ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে। বৃষ্টির রূপ নিচ্ছে বরফে, আকাশ থেকে ঝরে পড়ছে সাদা নরম তুষার। এই মুহূর্তে চারপাশের পুরো দৃশ্যটা বদলে গেল। যেখানে কিছুক্ষণ আগে ছিল তাণ্ডবের মতো বৃষ্টি, সেখানেই এখন নিঃশব্দে নেমে আসছে স্নোফল। চারিদিকে তাকালেই শুধু সাদা আর সাদা, মাথা ঘোরালেই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, স্নোক্যাপ মাউন্টেন্স। মনে হচ্ছে যেন আমরা আর সেই আগের জায়গায় নেই, একটা সম্পূর্ণ নতুন পৃথিবীতে ঢুকে পড়েছি। একটা পৃথিবী যেখানে প্রতিটা ফোঁটা বরফ হয়ে ঝরে পড়ছে। সত্যি বলতে এখন আর ইমোশনটাকে আটকে রাখতে পারছি না। এতক্ষণ যেটা শুধু আকাশে দেখছিলাম, এবার সেটা চারপাশে। যেদিকেই তাকাই শুধু বরফ আর বরফ। এই জার্নিটা একদম সহজ ছিল না, প্রতিটা মুহূর্তে ছিল অনিশ্চয়তা, প্রতিটা পথে ছিল চ্যালেঞ্জ। কিন্তু সব কিছুকে পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছি বুমলা পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফিট উচ্চতায়। এই জায়গাটা শুধু একটা লোকেশন না, এটা একটা অনুভূতি। অনেকেই বলেছিল পুজোর পর এখানে বরফ পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের কপালটা হয়তো একটু বেশিই ভালো, কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম স্নো কভার্ড ড্রিমের মধ্যে। হ্যাঁ, সামনেই বুমলা, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, ফেরাটা কি এতটাই সহজ হবে? এই আবহাওয়ায় রাস্তা বন্ধ হয়ে যাবে না তো? জানি না, কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে যেটা অনুভব করছি সেটাকে কোনো শব্দে পুরো বলা সম্ভব নয়। দিস ইজ নট জাস্ট আ ডেস্টিনেশন, দিস ইজ এক্সপিরিয়েন্স। ইয়েস, দিস ইজ বুমলা। তো দেখো ট্যাঙ্ক ব্যাগের অবস্থা দেখো, পুরো বরফ জমে গেছে। গাড়ি দেখো, গাড়ি পুরো বরফ হয়ে গেছে। বরফে ঢাকা এই পথ ধরে ধীরে ধীরে হাঁটছি আমি। প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছে আমি শুধু একটা জায়গা না, একটা ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা বুমলা পাস শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন না, এটা ভারত আর চীনের সীমান্ত। ওই যে দূরে ছোট ছোট ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে প্রতি বছর আজও ভারত এবং চীনের মধ্যে মিটিং হয় এবং উপস্থিত থাকে দুই দেশেরই সেনাবাহিনী। একটা এমন জায়গা যেখানে সময়ের সাথে সাথে জমে আছে অসংখ্য গল্প, অসংখ্য স্মৃতি। 1962 সালের সেই যুদ্ধ,
সিনো ইন্ডিয়ান ওয়ার এই পাহাড়গুলোর বুকেই লড়া হয়েছিল। এই বরফেরই নিচে লুকিয়ে আছে সেই সময়ের চিহ্ন, সেই লড়াইয়ের প্রতিধ্বনি। অনেক সৈনিক এই কঠিন পরিবেশে নিজেদের জীবন দিয়েছেন শুধু এই সীমান্ত রক্ষা করার জন্য। আজ আমরা হয়তো এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করছি, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে ত্যাগ, লুকিয়ে আছে সাহস। আর সেই কারণেই বুমলা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, একটা সম্মান, একটা ইতিহাস। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে একটা জিনিস বারবার মনে হচ্ছে, আমি সত্যিই খুব ভাগ্যবান, কারণ দু চাকার ওপর ভর করে এইরকম একটা জায়গায় এখানে পৌঁছানো, এটা শুধু একটা ট্র্যাভেল না, এটা একটা স্বপ্ন পূরণ। এই বরফ ঢাকা পাহাড়, এই ঠান্ডা হাওয়া, এই নিঃশব্দ পরিবেশ, সব কিছু মিলে একটা এমন অনুভূতি তৈরি করেছে যেটা হয়তো ভাষায় পুরোটা বোঝানো সম্ভব নয়। শুধু একটাই কথা বলবো, আই ফিল ব্লেসড। থ্যাংক ইউ টাইগার, থ্যাংক ইউ, তোর জন্যই সম্ভব হলো। সামনে ওই যে হলুদ রঙের পাথরগুলো দেখা যাচ্ছে, ওইখান পর্যন্তই ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি আছে, তারপর থেকে ক্যামেরা বন্ধ। ওই পয়েন্টটা পেরিয়ে একজন আর্মি অফিসার আমাদের নিয়ে যান সামনের দিকে, যেখানে শুরু হয় আসল সীমান্ত। এই যে সামনে দেখা যাচ্ছে সবুজ রঙের ঘরগুলো, ওগুলো ঠিক পেছনেই রয়েছে ভারত চীন সীমান্ত। একটা লাইন যেটা দুটো দেশের মধ্যে দূরত্ব তৈরি করে না, বরং ইতিহাস, দায়িত্ব আর ত্যাগের সীমারেখাও টেনে দেয়। আর সেই সীমান্তে সব জায়গায় যাওয়া যায় না, কারণ এই পাহাড়ের বুকে লুকিয়ে আছে বিপদ। ডান দিকে বাঁ দিকে অনেক জায়গাতেই পোতা আছে মাইন্স। তাই আমাদের নিয়ে যাওয়া হয় একটি নির্দিষ্ট নিরাপদ পথে। আর সেখানে পৌঁছানোর পর একজন আর্মি অফিসার এই জায়গার পুরো ইতিহাসটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেন যে শুনতে শুনতে শুধু তথ্য নয়, অনুভূতিটাও পৌঁছে যায় ভেতর পর্যন্ত। তিনি বলেছিলেন এই সীমান্তে লড়াই করা সেই সব শহীদ সৈনিকদের কথা, যাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আজকের শান্তি। আর সত্যি বলতে সেই গল্পগুলো শুনতে শুনতে একটা সময় এমন আসে যখন শরীরটা শিউরে ওঠে, হাতের লোমগুলো আপনা আপনি খাড়া হয়ে যায়। একদম দারুণ না? এই অপেক্ষায় ছিলাম সারা জীবনের জন্য। এটা এক্সপেকটেশন ছিল, সেটা সার্থক। প্রথমে আমরা তাওয়াঙে যখন ছিলাম বললো এখন হয়তো তোমরা পাবে না, হয়তো না, পাবে না, ইম্পসিবল। না। আমি তো ক্যান্টা বললাম যে মনটা পুরো খারাপ হয়ে গেছে। মনটা পুরো ভেঙে গেছে, এখন এত কষ্টে। সিকিম থেকে ঘুরে এলাম, বরফ পেলাম না, এখানে যাচ্ছে এটাও পেলাম না, হ্যাঁ। পুরো কিন্তু আসার পরে লাকি মনটা সত্যি ভরে গেল, আর সার্থক, তাই তো? একদম। হ্যাঁ, একদম সেই। চারপাশের তাপমাত্রা এতটাই কমে যেতে শুরু করেছে যে বেশিক্ষণ আর এখানে থাকা সম্ভব নয়। শরীরও ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছে এখন ফিরে যাওয়ার সময়, তাই এবার নামার পালা। কিন্তু ওয়েদারের অবস্থা এখনও ভালো নয়, বরং আরও খারাপ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সঙ্গীতসার লেক যাওয়াটা হয়তো আর সম্ভব হবে না, কারণ আমরা যখন ওয়াই জাংশনে ছিলাম তখন আবহাওয়ার অবস্থা খুব খারাপ ছিল, এখন তো আরও অনিশ্চিত। তার উপর সারাদিন ঠিকমতো কিছু খাওয়া দাওয়া করা হয়নি, আর এতক্ষণ এই হাই অল্টিটিউডে থাকার ফলে শরীরটাও আর আগের মতো সাড়া দিচ্ছে না। তাই সিদ্ধান্তটা পরিষ্কার, এখন আর রিস্ক নয়, এবার সোজা ফিরে যাওয়া তাওয়াঙ্গের দিকে। ডাউনহিলে গাড়ি নামানোর সময় কিন্তু ব্রেকের ইউজ খুব কম, ম্যাক্সিমামটাই কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর গাড়ি নামাতে হবে। সো এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল রেখো। হাতের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে প্রায় কোনো অনুভূতিই নেই। আঙ্গুলগুলো যেন ধীরে ধীরে নিজের কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই কনকনে ঠান্ডায় গরম পাওয়ার কোনো উপায় নেই, আর তখন শেষ ভরসা বাইকের ইঞ্জিন। কারণ এই ঠান্ডায় তোমার হাতের ফিলিংস এতটাই কমে যায় যে তুমি বুঝতেই পারবে না যে কখন গরমটা সহ্যের বাইরে চলে গেছে। আর ঠিক সেই কারণেই হতে পারে কোল্ড বার্ন, যেখানে ঠান্ডার মাঝেই গরমে হাত পুড়ে যেতে পারে তুমি টের পাওয়ার আগেই। এই পুরোটাই শুধু এক্সপিরিয়েন্সের খেলা। আর এই যে গ্লাভসটা, এটার গ্লাভস নেই, এটা যেন একটা ভেজা কাপড়, চিপে ধরলেই জল বেরিয়ে আসছে। এতক্ষণ ধরে এই অবস্থাতেই চলছে সব কিছু। বরফ পড়া থামার কোনো লক্ষণই নেই। এর আগেও আমি বহুবার বরফের মধ্যে গাড়ি চালিয়েছি, লাদাখে চালিয়েছি, উত্তরাখণ্ডে মানে আদি কৈলাসেও চালিয়েছি, কিন্তু সেই বরফ আর এই বরফ এক জিনিস না। ওখানকার বরফটা ছিল শুকনো, একটু প্রেডিক্টেবল,
কিন্তু এখানে বরফ পড়ছে আর সেই সাথে ভিজিয়েও দিচ্ছে সব কিছু। একটা ভেজা ভারী অনিশ্চিত স্তর। সত্যি বলতে শুধু বরফ হলে এতটা সমস্যা হয় না। লাদাখে আমি এর থেকেও কম টেম্পারেচারে গাড়ি চালিয়েছি, কিন্তু এই অভিজ্ঞতা, এই বৃষ্টির মধ্যে বরফ, এটা আমার জীবনে প্রথম। আর এই প্রথমটাই সবচেয়ে কঠিন হয়ে উঠেছে। ফেরার পথে আমরা থামলাম একটা শান্ত জায়গায়। মেঘে ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক বিশাল বুদ্ধ মূর্তি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু অফ তাওয়াং। যেন চারপাশের সমস্ত ঝড় বৃষ্টি আর অনিশ্চয়তার মাঝেও একটা শান্তির বার্তা দিচ্ছে। এই পুরো যাত্রায় যেখানে কখনো ছিল ভয়, কখনো ছিল উত্তেজনা, এই সব কিছুর শেষে এই জায়গাটা যেন এনে দিল একটুখানি স্থিরতা। মনে হলো প্রকৃতি যতই রুক্ষ হোক না কেন, শেষে কোথাও না কোথাও শান্তি ঠিক অপেক্ষা করেই থাকে। $1,000 years later. হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম, যেতে আজকে খুব অবস্থা, সারাদিন ভিজেছি। গ্লাস দেখলে তো কিরকম করে গ্লাস নিগড়ে নিগড়ে চালিয়েছি। तो अल्टीमेटली पास दुकान है, मैम के दुकान पे हम लोग खाना भी नहीं खाया, बट बगल वाले दुकान में खाना खाया। बट बॉडी एकदम পারমিট করছিল না। ভাবছিলাম জাং অবধি ট্রাই করবো, কিন্তু হাত পা একদম জমে গেছিলো। তারপর ওনাকে জিজ্ঞেস করলো, কারণ সামনে যে হোটেলটা সেটা খুব কস্টলি বলছিল। তারপর এর সাথে কথা বললাম, তো উনি, ওনার রুম পর্যন্ত ক্লিন ছিল না। তারপরে मैम रूम पर, मैम आपका नाम बता दीजिए। मेरा नाम ड्रेमा है। हेलो कर दीजिए। हाय। ओके, और थैंक यू फॉर एवरीथिंग। थैंक यू आप लोग स्टे करने के लिए। ওকে ওকে ম্যাম। সো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আর অবশেষে আমরা ফিরে এলাম তাওয়াঙ্গে। কিন্তু এখানে এসে বুঝলাম শুধু পাহাড়েই নয়, আজ পুরো তাওয়াং জুড়েই চলেছে মারাত্মক দুর্যোগ। সারাদিন ধরে ভারী বৃষ্টিপাত, আর তার জন্য হোটেলে আটকে ছিল প্রায় সব ট্যুরিস্টই। বাইরে বেরোনোর সুযোগই হয়নি কারো। আর সেই কারণেই আজ একটা রুম পাওয়া হয়ে গিয়েছিল ভীষণ কঠিন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পেয়ে গেলাম একটা আশ্রয়। একটা দিনের শেষে সবচেয়ে বড় স্বস্তি। এই জার্নিটা সহজ ছিল না, কিন্তু প্রতিটা মুহূর্ত নিজেদের মধ্যে একটা আলাদা গল্প নিয়ে এসছে। আর সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আগামী পর্ব আসছে। সো এই জার্নির গল্প কিন্তু এখানেই শেষ নয়, দেয়ার ইজ মোর কামিং, সো স্টে টিউনড।